টেকনিক্যাল প্রবলেম পড়ে গেছিলাম। তোমাদের ক্লাসটা স্টপ হয়ে গেছিল নেট প্রবলেমের কারণে। আমি আবার লাইভে চলে আসছি। তোমরা যে ব্যাঘাত ঘটছে জন্য দুঃখিত। আসলে সত্য কথা বলতে, যেমন আমি কথাটা প্রায় বলি, আমরা যখন রুম ক্লাসে থাকি তখন রুমে টিচার থাকলো, স্টুডেন্ট থাকলো, আর একটা মার্কার থাকলে আনাপ। আর এখন শুধুমাত্র এর উপর ডিপেন্ড করে না, তোমরা থাকছো, আমি আছি, মার্কার আছে, বোর্ড আছে, কিন্তু তারপর একটা জিনিস থাকতে হয়, সেটা হলো নেট। এনিওয়ে, যাই হোক, কিন্তু মানে ব্যাঘাত ঘটার জন্য সরি। এটা কারোই আমাদের টেকনিক্যাল প্রবলেম, কারো ব্যক্তিগত প্রবলেম না। এনিওয়ে, আমরা যেখানে ছিলাম, যে আমাদের কথা ছিল স্বর ব্যঞ্জন বর্ণগুলিকে একত্রে রেখে কত রকমের, না রেখে কত রকমের সাজানো যাবে। তা আমি যখন ব্যঞ্জনবর্ণগুলিকে একত্রে রেখে সাজালাম, এটা হলো যে আমার 5টা ব্যঞ্জনবর্ণ একত্রে থাকবে, এত রকমের মোট সাজাতে পারবো। তাহলে এই মোট সাজানো থেকে ওই যে টোটাল সাজিয়েছিল 1 নম্বরে, তার মানে সেখানে কি ঘটছিল, ব্যঞ্জনবর্ণ একত্রে আছে, স্বরবর্ণ একত্রে আছে, ব্যঞ্জন স্বর কেউই একত্রে নাই, 3টে করে আছে, 2টে করে আছে, এরকম টোটাল অ্যারেঞ্জমেন্ট হলো এটা। আর দেন এইটা কারা, এটা শুধুমাত্র 5টা ব্যঞ্জনবর্ণ একত্রে থাকবে। তাহলে এখন তুমি ব্যঞ্জনবর্ণ যদি বলতাম যে ব্যঞ্জন বর্ণগুলিকে একত্রে না রেখে, ব্যঞ্জন বর্ণগুলিকে একত্রে না রেখে মোট সাজানো যাবে, তাহলে মোট কত হলো? মোট সাজাতে পারবো আমি ওই যে ফ্যাক্টরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3, এটা হলো টোটাল সাজানোর ব্যবস্থা। সেখান থেকে তুমি এটা বিয়োগ করে দাও, তাহলে সেখানে পাবে কি, যারা 5টা ব্যঞ্জনবর্ণ একত্রে ছিল সেটা বাদ হয়ে গেল। অলওয়েজ রিমেম্বার স্টুডেন্টস, এই বিয়োগফলের যে রেজাল্ট আসবে সেখানে কিন্তু 4টা ব্যঞ্জনবর্ণ একত্রে থাকবে, তারা আছে। শুধুমাত্র 5টা একত্রে হলো 240 প্রকারের। এই 5টা, এটা বিয়োগ করা মানে হলো সবগুলো ব্যঞ্জনবর্ণ একত্রে ছিল যারা, তারা বাদ হয়ে গেছে। কিন্তু 4টা আছে, 3টে আছে, 2টে আছে, তার মধ্যে আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো যে যার যে কোশ্চেন ছিল বা যে কমেন্টসে ছিল যে ব্যঞ্জনবর্ণগুলি একত্রে না রেখে কি অবস্থা হবে, এটা ছিল তার অবস্থা, যে টোটাল থেকে আমরা এটা বিয়োগ করলে ব্যঞ্জনবর্ণ একত্রে না রেখে পেয়ে যাব। 3 নম্বর কোশ্চেন ছিল স্বরবর্ণগুলিকে একত্রে রেখে কত রকমের সাজানো যায়। ঠিক সেম প্রসেস, আমার স্বর আছে 3টা, তাহলে এই 3টা স্বরবর্ণকে আমি একত্রে যদি রাখতে চাই, তার মানে একটা এক্সাম্পলটা আমি দেখাই। আমার স্বরবর্ণগুলিকে একত্রে যখন রাখতে বলা হবে, এই কথার মিনিংটা কি, তোমার 3টা স্বরকে মনে করো এ, এ, ই, এই 3টা স্বর এক জায়গায় থাকবে, এই পি, আর, ট্রিপল এল, এটা হলো সাজানো ব্যবস্থা। স্বরবর্ণগুলিকে একত্রে রেখে সাজানো মানে এরকম অবস্থাটা হবে। মনে করো পি ঠিক আছে, এই এ, এ, ই, আর, ট্রিপল এল, এরকম সাজাবো আমরা। এই পি ঠিক রাখলাম, আর ঠিক রাখলাম, এ, এ, ই, ট্রিপল এল, এরকম সাজাবো, ঠিক আছে। তাহলে স্বরবর্ণগুলিকে একত্রে রাখা মিনিংটা হচ্ছে তাদেরকে আমরা একটা ব্র্যাকেটে নেব। আমি একই ল্যাঙ্গুয়েজ এখান থেকে শুধু মুছে দেই, লিখবো 3টি স্বরবর্ণ, ব্যঞ্জনের জায়গায় স্বর বলে দেব, 3টি স্বরবর্ণকে একত্রে নিয়ে, তাহলে 3টাকে যদি আমরা একত্রে নিই তাহলে কয়টা বর্ণ হবে দেখো, এই 3টা মিলে হলে একটা, আর এখানে 5টা, মোট 6টি বর্ণ থাকবে। আবার বোঝার চেষ্টা করো, 3টা ব্যঞ্জন স্বরবর্ণকে আমি একত্রে রাখতে চেয়েছি, তাহলে এখানে আছে আমার 5টা, আর এই 3টা মিলে হলো একটা, মোট 6টা একত্রে নিয়ে। ও এখানে ছিল 5টি ব্যঞ্জন বর্ণ, মুছে দিই, লেখাটা মিলাচ্ছি না। 3টি স্বরবর্ণকে একত্রে নিয়ে মোট বর্ণ হবে, এই 3টা মিলে হলো একটা, আর এখানে হলো 5টা, দ্যাটস ইকুয়ালস টু 6টা। ক্লিয়ার? তাহলে এই 6টা বর্ণ ওদেরকে কেমনে সাজাবো, এই 6টা তোমার সাজানোর প্রক্রিয়া কি ছিল, ফ্যাক্টরিয়াল 6। দেন ওই 6টার মধ্যে কি কি আছে দেখো, এই 6টার ভিতরে তোমার 3টা এ আছে, এই এল আছে 3টা একই বর্ণ, সো ফ্যাক্টরিয়াল 3। অনেক স্টুডেন্ট হয়তো মনে করতে পারো যে এই 6টার ভিতরে তোমার 2টা এও আছে। প্রিয় শিক্ষার্থী, যাদেরকে আমি একটা বিবেচনা করেছি তার ভিতরে একই বর্ণ যদি 5টাও থাকে, তারা একটা হয়ে যাবে। তাহলে এই পুরাটুকু মিলে হলো 1, আর এখানে হলো তোমার 5, 6, এই সেই 6টার ভিতরে 3টা এল আছে, ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকগুলো একই প্রসেসে ম্যাথ করেছি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই শর্ত বলতাম যে এই যাদেরকে আমি ব্র্যাকেটের মধ্যে নিলাম তারা হলো একটা,
এই ইন্ডিভিজুয়াল 5টা মোট 6টা, এই যে এতক্ষণ অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছি 3টা এক্সাম্পল, সকল ক্ষেত্রে কিন্তু এই ব্যঞ্জনগুলোর সুযোগ নিচ্ছে, স্বরগুলোর কোনো সুযোগ পাচ্ছে না। এবার স্বরবর্ণকে তোমার সুযোগ দিতে হবে ব্র্যাকেটের মধ্যে। তার মানে ওটা কেমনে দেবো? এই 3টা বর্ণকে নিজেদের মধ্যে সাজানোর পদ্ধতি কি? ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2। এখন তাদেরকে যেহেতু গুণ এক সবগুলোকে নিয়ে এই মোট সাজালাম, এটা হলো তোমার প্রক্রিয়া। ঠিক আছে, ওই সংক্ষেপে দেখাই তো এরকম দেখাইতে পারবো যে মোট প্রথম সাজাইলাম কাদেরকে? 3টা স্বরবর্ণকে একত্রে নিয়েছিলাম, আর বাকিরা ছিল ফ্যাক্টরিয়াল 6। এই 6টার ভিতরে 3টা একই ছিল, ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ দিলাম। দেন আমরা কি কাজ করলাম? এই ফ্যাক্টরিয়াল 5 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ করেছি। কেন ফ্যাক্টরিয়াল 3 কেন নিলাম? স্বরবর্ণগুলো ব্র্যাকেটের মধ্যে যারা ছিল তাদেরকে এবার সুযোগ দিব। তাহলে ফ্যাক্টরিয়াল 3 ওর মধ্যে 2টাই আছে, ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করছো। এখন গুণটা কেন করলাম? প্রতি ক্ষেত্রে যে আমরা কতক্ষণ দেখাইছিলাম যে প্রতি ক্ষেত্রে যে সাজাবো, এই জন্য আমরা একবার সংক্ষেপে দেখিয়েছি। ঠিক আছে, আশা করি এই নিয়মগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। পার্থক্যটা কি হলো? যখন সব লেটার ডিফারেন্স থাকবে তখন এই ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে না। আর যদি একই লেটার 3টাও থাকে, একই লেটার 2টাও থাকে, তখন যতগুলো থাকবে, এই যে দেখাচ্ছি ফ্যাক্টরিয়াল 8, তার ভিতরে 2টা এ ছিল, 3টা এ ছিল, ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে নিয়েছি। আশা করি এইটুকু তোমরা অবশ্যই শিখতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ডিজিটের অঙ্কে যাব। নেক্সট আমরা একটু ডিজিটের কিছু প্রবলেম দেখাই। ডিজিটের অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং। আশা করি এটা তোমরা বাসাতে প্র্যাকটিস করলে আরও ভালো করতে পারবে ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসে, অর্থাৎ আগামী সপ্তাহে ইনশাল্লাহ তোমাদের সাথে একটা ক্লাস থাকবে আমার। আমি সেই সপ্তাহে, আমরা আজকে দেখিয়েছি যেটা কীরকম, যে কোনো ওয়ার্ড থেকে অ্যারেঞ্জমেন্ট কেমনে করতে হয় সবগুলোকে নিয়ে। যেমন পারমুটেশন একটা ওয়ার্ড, যদি এখন তোমাকে সিলেক্টিভ বলা হতো যে পারমুটেশন শব্দটা থেকে 5টা বর্ণ নিয়ে, যেখান থেকে এখানে ছিল তোমার মনে করো 8টা, সবাইকে নিব না, 5টাকে নিব, 5টাকে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে বলে, সেটা কীভাবে করতে হবে আমরা এই নলেজটুকু ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। আজকে আমরা নেক্সট ডিজিটের কিছু প্রবলেমে যাব। আমরা ডিজিটের একটা উদ্দীপক নিয়েছিলাম, কি লিখলাম? 56203, 5623 অ্যান্ড 0, 5টা ডিজিট আছে এখানে, 5623 অ্যান্ড 0, 0-এর পিছনে একটা কমা থাকবে ওখানেও। আচ্ছা, তোমরা জানো সৃজনশীল প্রসেসের মধ্যে কখনোই ক নাম্বার যে উদ্দীপকটা থাকে, ক কোশ্চেনটা থাকে, বা 1 নাম্বার কোশ্চেনটা ডিজিট উদ্দীপকের মধ্যেও করা যাবে, উদ্দীপকের বাইরেও করা যাবে। তো আমরা এই কারণে 1 নাম্বার কোশ্চেনটা একটু বাইরের থেকে নিয়ে নিয়েছিলাম। 1 নাম্বারটা আপনাদের কি বললাম? 1 নাম্বারের কোশ্চেনটা ছিল 1 2 3 5 6 7, 1 2 3 5 6 অ্যান্ড 7, এখানে 6টা ডিজিট আছে। বলা হয়েছে অঙ্কগুলির প্রত্যেকটিকে প্রত্যেক সংখ্যা একবার ব্যবহার করে 5000 থেকে 6000-এর মধ্যে কতগুলি সংখ্যা তৈরি করা যাবে। আবার বোঝার চেষ্টা করি, 1 2 3 5 6 7, মোট 6টা ডিজিট আছে। এখন বলা হয়েছে এই ডিজিটগুলোকে রিপিট করা চলবে না। রিপিট না করে 5000 থেকে 6000-এর মধ্যে কতগুলি সংখ্যা তৈরি করা যাবে। তার মিনিংটা কি? আমরা যদি একটা সংখ্যা এরকম চাই, 5 অন 5, আগে একটু বুঝে নেব যে 5000 থেকে 6000-এর মধ্যে মিনিংটা কি? 500600। আমরা যে এই সংখ্যাটা তৈরি করলাম, এই সংখ্যাটা কিন্তু 5000 থেকে 6000-এর মধ্যে। এই ডিজিটটাকে ঠিক রাখতে চাই, তার মানে 5000 থেকে 6000-এর মধ্যে মানে হচ্ছে, তুমি মনে করো 5001 থেকে 5999, এই দুইটা সংখ্যা হবে 5000 থেকে 6000-এর মধ্যে সংখ্যা বলতে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, এই দুটো ডিজিটের একটা ডিজিটও আমরা গ্রহণ করতে পারবো না, বা একটা ডিজিট নিতে পারবো না। কারণটা কি? এই দুটা ডিজিটের মধ্যে একটার মধ্যে একই ডিজিট 3বার ইউজ করেছি, এই সংখ্যার মধ্যে একই ডিজিট ডাবল ইউজ করেছি। আমাকে শর্তে বলা আছে কোনো সংখ্যা বা প্রত্যেকটা অঙ্কে প্রত্যেক সংখ্যা একবার ব্যবহার করা যাবে, কোনো রিপিটেশন চলবে না। তাহলে আমি এইটাকেও নিতে পারবো না, এটাকেও নিতে পারবো না। তাহলে কাদেরকে নিতে পারবো? মনে করো 5 1 2 3, আমি যদি মনে করো 5 6 7 1, 5 7 1 3, 5 6 1 7, এই যে নাম্বারগুলো তৈরি করছি, দেখো প্রত্যেকটা ডিজিটের মধ্যে কিন্তু 5000 থেকে 6000-এর মধ্যে সংখ্যা সবগুলো, এবং পুরো সংখ্যায় কিন্তু কোনো ডিজিট রিপিট হয় নাই। যদি আমি এরকম লিখতাম, মনে করো 5 1 1 2, তাহলে এই সংখ্যাটা কিন্তু একই ডিজিট রিপিট হয়ে গেছে, এটা গ্রহণযোগ্য না। আবার যদি মনে করো তুমি লিখতা 5 1 2 3 4,
এখানে কিন্তু কোনো সংখ্যা রিপিট হয় নাই বা কোনো ডিজিট রিপিট হয় নাই, বাট এখানে 5000 থেকে 6000 মধ্যে কোনো সংখ্যা তৈরি হয় না, সংখ্যাটা অনেক বড় সংখ্যা তৈরি হয়ে গেছে, কারণ একটা ডিজিট আমরা বেশি ইউজ করে ফেলছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি যে কটা এক্সাম্পল দিয়েছি এগুলোতে কি মিনিং করলাম? 1 নম্বর শর্ত হচ্ছে 5000 থেকে 6000-এর মধ্যে যে কোনো সংখ্যা তৈরি করতে হলে শুরুতে অবশ্যই 5 থাকতে হবে। তুমি যদি চাইতে মনে করো 6 1 3 2, এই সংখ্যাটা কিন্তু 5000 থেকে 6000 মধ্যে হবে না, বিকজ স্টার্টিংয়ে 6। তাহলে 1 নম্বর কন্ডিশন হলো আমাকে শুরুতে 5 থাকতে, যদি 5 রাখি আমি, তাহলে যে সংখ্যাটা তৈরি করব সেটা 5000 থেকে 6000 মধ্যে একটা শর্ত। সেকেন্ড শর্ত কি, 5 রাখার পরে এই 5-এর পরে তোমাকে আরও 3টা ডিজিট ইউজ করতে হবে। দেখো, এই 5-এর পরে তোমাকে আরও 3টা ডিজিট ইউজ করতে হবে। যদি তুমি 5-এর পরে 4টা ডিজিট ইউজ করো তাহলে 5000 থেকে 6000 মধ্যে সংখ্যা পাবে না। 5000 থেকে 6000 মধ্যে কোনো নাম্বার পেতে চাইলে শুরুটা হইবে 5 দ্বারা এবং 3টা ডিজিট শেষে থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সবসময় মাথায় রেখেছি, গত ক্লাস থেকে বলতেছি যে বিন্যাস শব্দের অর্থ স্থান পরিবর্তন করতে দিব, কিন্তু এখানে কি করা হলো, এই 5কে সবসময় আমরা ফার্স্ট বেঞ্চে স্থির রাখবো, 5কে 5 থেকে উঠাবো না। তাহলে তোমার ফার্স্ট কথা হচ্ছে 5000 থেকে 6000 এর মধ্যের যে কোনো সংখ্যা হতে হলে অবশ্যই শুরুতে কে থাকবে? 5 থাকতে হবে। অবশ্যই শুরুতে 5 থাকতে হবে এবং 5 এর শেষে 3টি অঙ্ক, দেখো এর শেষে 3টে করে অঙ্ক নিয়েছিলাম, 5-এর শেষে 3টি অঙ্ক থাকতে হবে। যে যে ভাষায় ল্যাঙ্গুয়েজটা লেখো না কেন, আমি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলাম যে 5000 থেকে 6000 মধ্যে যে কোনো সংখ্যা হতে হলে অবশ্যই শুরুতে 5 দিয়ে শুরু করতে হবে এবং 5-এর শেষে 3টি অঙ্ক থাকতে হবে। তাহলে আমি যদি 5কে শুরুতে তুমি স্টার্টিংয়ে রাখো, আমরা বলেছিলাম যে এটাকে ফিক্সড রাখবো, তাকে কার্যক্রমের অংশ মানে কাউন্টিংয়ে নিব না। তাহলে আমি 5কে সবসময় ফার্স্ট বেঞ্চে স্থির নিলাম, ঠিক আছে, 5 ফিক্সড। তখন 5 ফিক্সড হয়ে গেল। 5 ফিক্সড হওয়ার পরে বাকি ডিজিট থাকলো তোমার আছে আর 5টা। সেই 5টা থেকে তুমি আর কয়টা ইউজ করতেছো? আরও 3টা। লেখো অতএব 5কে প্রথমে স্থির রেখে বাকি 5টি বর্ণ হইতে, 5টি অঙ্ক হইতে 3টি নিয়ে গঠিত সংখ্যা। শিক্ষার্থী, গঠিত সংখ্যা থাকার কথা হবে এই 5কে ফিক্সড ফার্স্ট বেঞ্চে নিলাম, 5 বাদ, বাকি ডিজিট থাকলো তোমার কাছে 5টা। এই 5টা থেকে তুমি 3টা নিবা, কেন? 5p3। 5টা থেকে 3টা নেওয়ার পদ্ধতি হচ্ছে 5p3। তাহলে 5p3 কে যদি আমরা বলি ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 3, তার মানে এটা 120 ডিভাইডেড বাই 2, তার মানে 60। অর্থাৎ এই ডিজিটগুলো আমরা ব্যবহার করব, কোনো ডিজিটকে রিপিট করব না, প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা ডিজিট একবার করে ইউজ করব। 5000 থেকে 6000 মধ্যে যদি সংখ্যা তৈরি করি তাহলে 60 অর্থাৎ 60টা নাম্বার সংখ্যা তৈরি করা যাবে, যে সংখ্যাগুলো হবে 5000 থেকে 6000, যেমন আমি এরকম 4টা এক্সাম্পল দিয়েছি এরকম, এবং যেই 60টি সংখ্যার মধ্যে কোনো সংখ্যা রিপিট ঘটবে না বা রিপিট হবে না। এটা ছিল আমাদের কোশ্চেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি ডিজিটের তাহলে এই বিষয়টা আমরা কেন এখানে 5 নিলাম, আমাদের ডিজিট ছিল 6টা। আবার 5 নেওয়ার কারণ হলো আমরা 5কে কিন্তু সবসময় ফার্স্ট বেঞ্চে স্থির রাখবো, 5কে ফার্স্ট বেঞ্চ থেকে উঠাবো না। যদি 5কে ফার্স্ট বেঞ্চ থেকে না উঠাই তাহলে অবশ্যই 5 কাউন্টিংয়ে সে আসতে পারবে না, তার মানে সে ওখানে ফিক্সড থেকে যাবে। বাকি থাকবে আপনার 3টা বর্ণ, সেই 3টা নেব থেকে বাকি 6টার থেকে, 6টার থেকে 3টা নিলে 6p3 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার সেকেন্ড আমাদের যে উদ্দীপক ছিল উদ্দীপকের মধ্যে যাব। উদ্দীপকের মধ্যে থেকে বলা হলো তোমাকে যে 56230 এই নাম্বারগুলোর থেকে প্রত্যেকটা সংখ্যা একবার ব্যবহার করব, 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে। প্রত্যেকটা সংখ্যায় প্রত্যেকটা অঙ্ক একবার ব্যবহার করতে হবে। তার মানে কি, দেখো আমরা যদি এই সংখ্যাটাকে একটা এক্সাম্পল দেই, জোড় সংখ্যা হইতে যদি হয়
তাহলে আমার কাছে 6, 2 অ্যান্ড 0 এই তিনটা ডিজিটের যে কোনো একটা ডিজিট যদি শেষে থাকে তাহলে সংখ্যাগুলো জোড় হবে। তার মানে কি, মনে করো 5, 2, 3, 0, 6, আমি যে এই নাম্বারটা তৈরি করলাম এই নাম্বারটা কিন্তু অবশ্যই জোড় সংখ্যা হবে। তুমি মনে করো 6, 5, 0, 3, 2 এই নাম্বারটা অবশ্যই জোড় সংখ্যা হবে। তুমি মনে করো এইদিকে রেখে 5, 6, 3, 2, 0 এই নাম্বারটা অবশ্যই জোড় সংখ্যা হবে। তার মানে কি, আমার কাছে যে ডিজিটগুলো আছে আমি সেই ডিজিটগুলো ব্যবহার করব, কোনো রিপিটেশন করব না, পুনরাবৃত্তি করব না, প্রত্যেকটাকে প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করব। ব্যবহার করে 5 অঙ্কের কতগুলো জোড় সংখ্যা গঠন করা যাবে। প্রিয় শিক্ষার্থী, জোড় সংখ্যা গঠন করা মানে কি, শেষে আমি 6 রাখতে পারি, অথবা 2 রাখতে পারি, অথবা 0 রাখতে পারি। এই তিনটা ডিজিটের যে কোনো একটা ডিজিট যদি আমার শেষে থাকে তাহলে যে নাম্বারগুলো তৈরি হবে সেই নাম্বারগুলো অবশ্যই জোড় সংখ্যা হবে। প্রিয় শিক্ষার্থী, 5, 5, 6, 2, 3, 0 এই পাঁচটা ডিজিটের মধ্যে আমি যদি 6 অথবা 2 অথবা 0 এই যে কোনো একটা সংখ্যা শেষে থাকে তাহলে যে নাম্বারগুলো আমরা তৈরি করব সেই সংখ্যাগুলো জোড় সংখ্যা হবে। ক্লিয়ার? তাহলে আমরা শুরুটা করব কীরকম, লিখব জোড় সংখ্যা হতে হলে অবশ্যই শেষে 2 অথবা 6 অথবা 0 থাকতে হবে। আমরা বললাম কি, যে জোড় সংখ্যা যদি আমি পেতে চাই তাহলে অবশ্যই শেষে 6 অথবা 2 অথবা 0 থাকতে হবে। এই তিনটা ডিজিটের যে কোনো একটা সংখ্যা যদি শেষে থাকে তবে সেই সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি যদি সাপোজ 6কে শেষে রেখে আমি জোড় সংখ্যা তৈরি করব, তুমি মনে করো এই 6 শেষে থাকলো, তাহলে বাকি কত রাখলো 3, 0, 2, 5 এই সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা হয়েছে, 5 অঙ্কের হলো। বলা হলো 6 ঠিক আছে, 3, 5, 0, 2, 6 ঠিক আছে, 3, 5, 2 and 0, 6 ঠিক আছে, 3, 2, 5, 0, 6 ঠিক রাখলাম, 2, 3, 5 and 0 এই যে সংখ্যাগুলো লিখলাম, দেখো আমি 6টা এক্সাম্পল দিয়েছি, এই 6টা এক্সাম্পলের ভিতরে সকল সংখ্যাগুলো কিন্তু জোড়, বিকজ সকল সংখ্যার শেষে 2 আছে। দেন এই 6টা সংখ্যার ভিতরে 3টা সংখ্যা তোমার 6 অঙ্কের অর্থপূর্ণ, 5 অঙ্কের অর্থপূর্ণ হয়েছে, বাট লাস্টের যে 3টা ডিজিট আমরা তৈরি করেছি সংখ্যাগুলো কিন্তু 5 অঙ্কের মিনিংফুল নাম্বার হয়নি। তাহলে উপরের সংখ্যাগুলো 5 ডিজিটের মিনিংফুল, নিচের সংখ্যাগুলো আমরা 3 ডিজিটের মিনিংফুল হয়, বা কি বলে 5 অঙ্কের অর্থপূর্ণ হয়নি। আমাকে এই সংখ্যাগুলো তৈরি করতে বলছে যে সকল সংখ্যা 5 অঙ্কের অর্থপূর্ণ হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বললাম জোড় সংখ্যা হতে হলে অবশ্যই শেষে 2 অথবা 6 থাকতে হবে অথবা 0 থাকতে হবে। 1 নম্বরে চাইলাম কি, আমি 6কে শেষে নিয়ে, আমি সবগুলো তো একবারে শেষে রেখে কোনো লাভ নেই, আমাকে হয় 2কে রাখতে হবে অথবা 6কে রাখতে হবে অথবা 0কে রাখতে হবে। আমি 2, 6-এর কথা চিন্তা করলাম, 1 নম্বর দিয়ে 2কে শেষে নিয়ে গঠিত সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, 6কে শেষে নিয়ে গঠিত সংখ্যা মানে কি, আমরা বলেছিলাম কোনো সংখ্যাকে যদি কোনো জায়গায় ফিক্সড করা হয় তাহলে তারা কাউন্টিংয়ে নিব না। তো আমার 6 আমার লাস্ট পজিশনে ফিক্সড করে দিলাম, আমি এটা কাউন্টিংয়ে নিব না, 6 এখানে ফিক্সড। যদি 6 ফিক্সড থাকে, বাকি থাকলো কটা তোমার কাছে, বাকি থাকে 5টা ডিজিট, 6 একটা জায়গায় ফিক্সড হয়ে গেল, বাকি থাকলো 5টা ডিজিট, এই 5টা নিয়ে গঠিত সংখ্যা হলো 5p5। প্রিয় শিক্ষার্থীরা, আমার সকল লাস্ট পজিশনে 6 থাকবে এরকম সংখ্যা তৈরি করতে পারবো 5p5, কারণ একটা সংখ্যাকে আমি লাস্টে যাকে ফিক্সড করব তাকে কাউন্টিংয়ে নিব না, কারণ তাকে একটা জায়গায় স্থির করা হলো। বাকি 5টা থেকে 5টা নেওয়ার পদ্ধতি 5p5 - 120। প্রিয় শিক্ষার্থী, এই যে 120টা সংখ্যা আমরা লিখলাম, এই 120টা সংখ্যার মধ্যে দেখো প্রথম 3টা সংখ্যা কিন্তু তোমার 5 অঙ্কের অর্থপূর্ণ হলো, লাস্টের 3টা ডিজিট কিন্তু 5 অঙ্কের অর্থপূর্ণ হয় নাই। কারণটা কি? কারণ এই সকল সংখ্যার ফার্স্টে 0 চলে আসছে। তাহলে ফার্স্টে তুমি কিন্তু লাস্টে, প্রথমে কিন্তু 6কে লাস্ট বেঞ্চে কষ্ট দিয়ে লাগাই দিছো, উঠবে না ওখান থেকে, ওখানে ফিক্সড। বাকি সবাইকে ঘুরাবো, ঘুরায় ঘুরে 120টা লিখতে পারবো। এই 120টা সংখ্যার মধ্যে কিছু সংখ্যা চলে আসবে যার প্রথমে 0 চলে আসবে। 6 লাস্ট বেঞ্চে আছে, ফার্স্ট বেঞ্চে 0 চলে আসছে, ওই সংখ্যাগুলো কিন্তু 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা হয়নি।
তাহলে এই যে সকল সংখ্যার প্রথমে শূন্য চলে আসছে আমরা তাদেরকে খুঁজে বের করব বা তাদেরকে আমরা আইডেন্টি করব। তাহলে এর বৈশিষ্ট্য কি, আমি ফার্স্ট বেঞ্চে শূন্য রাখলাম আর লাস্ট বেঞ্চের 6 আগে থেকেই আছে, তো লিখবো কিন্তু শূন্য প্রথমে বসলে বা বসালে 5 অঙ্কের হবে না, 5 অঙ্কের অর্থপূর্ণ হবে না। ক্লিয়ার? অর্থাৎ শূন্য প্রথমে বসবে, 6 শেষে বসবে, এরা 5 অঙ্কের অর্থপূর্ণ হবে না। তো এইরূপ কয়টা? এইরূপ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, এইরূপ সংখ্যার আইডেন্টি কি? আমরা কিন্তু 6 লাস্ট বেঞ্চে ফিক্সড, ক্লিয়ার? ফার্স্ট বেঞ্চে শূন্য ফিক্সড, এই দুটাকে বাদ দিলাম। এই দুটো বাদ দিলে বাকি থাকে 4টা মাঝখানে 4টা সংখ্যা, 3টা সংখ্যা ইউজ করেছো। এই শূন্য বাদ, 6 বাদ, বাকি 3টার থেকে 3টা পদ্ধতি কি 3p3, ক্লিয়ার? 3p3। আমি প্রিয় শিক্ষার্থী আমি একটু মিস্টেক করেছি, এটা হলো 6কে শেষে নিয়ে গঠিত সংখ্যা। আমি যেখানে 6কে শেষে নিব, আমার মোট ডিজিট ছিল তোমার 5টা, আমি 6টা বারবার নিয়েছিলাম মাথায়। এই 5টা ডিজিটের মধ্যে আমি একটা ডিজিটকে ফিক্সড করব, একটা ফিক্সড করলে আমি 4টাকে কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্ট নিয়েছি, তার মানে কি 4p4। তাহলে এই 4p4 শব্দের অর্থ হলো 24। আমি 6টা ডিজিটের এক্সাম্পল ছিল আমি মাথায় রেখেছি, এই জন্য আমি 5টা মনে করেছিলাম। আমার ডিজিট ছিল মোট হলো 5টা। এই 5টা ডিজিট থেকে আমি একটা ডিজিটকে ফিক্সড করে নিলাম লাস্ট বেঞ্চে। তাহলে বাকি থাকলো কয়টা? তোমার বাকি থাকে 4টা। এই 6কে লাস্ট বেঞ্চে ফিক্সড করার পর বাকি থাকলো 4টা। এই 4টার সবাইকে ঘুরে ঘুরে বসাইছো, 4p4 24। এই 24 হওয়ার পরে কিন্তু শূন্য প্রথমে চলে আসবে যে সকল সংখ্যা, তারা কারা? এই 6 লাস্ট বেঞ্চে ফিক্সড, শূন্য ফার্স্ট বেঞ্চে ফিক্সড। তাহলে এই দুটার সংখ্যা যদি ফিক্সড হয়ে যায়, তাহলে এই দুটাকে তুমি বাদ দিলে, এই দুটা বাদ দেওয়ার পরে তোমার মাঝখানে থাকতেছে 3টা, তার মানে 3p3 মানে 6। তো এই 24টা সংখ্যার মধ্যে যে সকল সংখ্যার কি বলে 6 শেষে আছে এরকম সংখ্যা 24, কিন্তু কিছু সংখ্যা আছে যার ফার্স্ট বেঞ্চে থাকবে 6, তাই এরকম সংখ্যা কত হবে? এই 24 থেকে তুমি যদি 24 - 6 করে দাও, তার মানে হচ্ছে 18টা। এই 18টা সংখ্যার বৈশিষ্ট্য কি? তারা অবশ্যই তোমার 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা হবে। আর এই 6টার বৈশিষ্ট্য কি? 4 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা হয়ে গেছে। সুতরাং 6কে শেষে রেখে আমরা যদি 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা খুঁজতে চাই, তাহলে 18টি তৈরি করতে পারবো। ঠিক 2 নম্বর স্টেপে যদি এখন মনে করো তুমি 2কে শেষে নিবা, 2কে শেষে লিখলে অনুরূপভাবে, আমি একই অঙ্কের জন্য অনুরূপ বলবো, অনুরূপ ভাবে 2কে শেষে নিয়ে, 2কে শেষে নিলে কতগুলো হবে? 18টি। অর্থাৎ আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এই 2 সবার শেষে থাকবে, বাকিদেরকে ঘুরায় ঘুরায় লিখবো, এরকম 18টা তৈরি করার সুযোগ আছে। শেষে নিয়ে এলো 18টা সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম 3টা জিনিস শেষে থাকতে পারবে, একটা হলো 6, একটা হলো 2, একটা হলো 0। তাহলে 6কে শেষে নিয়ে তুমি পাইলে 18টা, অনুরূপ 2কে শেষে নিয়ে পাইলে 18টা। এখন 0কে শেষে নিলে কি ঘটতে দেখো, মনে করো 5 6 3 2 0, মনে করো 0 শেষে থাকবে 3 2 6 5, 0 ঠিক থাকবে 3 2 5 6। আমি যে এক্সাম্পলগুলো দিলাম, এই এক্সাম্পলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সকল সংখ্যার শেষে শূন্য থাকবে। তাহলে আমি যদি শূন্যকে সবার শেষে রাখতে চাই, তাহলে শূন্য লাস্ট বেঞ্চে ফিক্সড। তোমার বাকি ডিজিট থাকলো কয়টা? শূন্য বাদ হয়েছে, আর বাকি থাকে 4টা। তাহলে 3 নম্বর স্টেপে কি লিখবো? 0কে শেষে স্থির রেখে বাকি কয়টা থাকলো? বাকি 4টি অঙ্ক নিজেদের মধ্যে সাজানো যাবে। 4p4 তার মানে 24। প্রিয় শিক্ষার্থী, এইখানে কেন বাদ দিলাম 6 আর এইখানে কেন বাদ দেওয়ার প্রয়োজন হবে না? দেখো, তুমি যদি এই 6কে শেষে রাখো, বাকি ডিজিটগুলোকে ঘুরায় ঘুরায় লেখো, তাহলে শূন্য একটা পর্যায়ে ফার্স্ট বেঞ্চে চলে আসবে। কিন্তু 3 নাম্বার স্টেপে কি করলাম? শূন্য সবসময় লাস্ট বেঞ্চে ফিক্সড আছে। তা শূন্য যদি আমার লাস্ট বেঞ্চে সবসময় ফিক্সড থাকে, সেখান থেকে যদি কখনো না ওঠে, তাহলে বাকিদেরকে আমি সাজাবো, শুধু বাকি থাকে 4টা, 4টা থেকে 4টা, ও তো কখনোই ফার্স্ট বেঞ্চে আসবে না। এই জন্য যেহেতু সে লাস্ট বেঞ্চে ফিক্সড হয়ে গেছে, এই কারণে এখানে বিয়োগ দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এখন 5 অঙ্কের অর্থপূর্ণ কতগুলি জোড় সংখ্যা হবে? মোট জোড় সংখ্যা হলো 18 যোগ 18 যোগ 24।
এতগুলো সংখ্যা হয় 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আজকের সময়টা প্রায় শেষ হয়ে গেল। আমরা জাস্ট 1 মিনিট একটু তোমাদের করে দিচ্ছি। যদি বলা হয় তো উদ্দীপকের সংখ্যাগুলো নিয়ে পরেরটা বোধহয় আছে, 5 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা তৈরি করা যায়। তাহলে বিজোড় সংখ্যা যদি আমরা তৈরি করতে চাই, দেখো বিজোড় সংখ্যার ক্ষেত্রে কন্ডিশনটা কি, আমাকে শেষে অবশ্যই 5 থাকতে হবে অথবা আমার শেষে 3 থাকতে পারবে। অর্থাৎ 3 কে শেষে রাখবো, ঠিক অনুরূপ রাখবো যে বিজোড় সংখ্যা হইতে হলে অবশ্যই শেষে 3 অথবা 5 থাকতে হবে। আমি যদি 3 কে শেষে রাখি, 5 কে শেষে রাখি, দেখো 5 ফিক্সড হয়ে গেল, বাকি থাকে তোমার কাছে বাকি 4টা। এই 4টা নিয়ে 24 প্রকার পাবে, ঠিক আছে। সেই 24 থেকে কিছু শূন্য চলে আসবে, 6 বিয়োগ হয়ে 18টা। অনুরূপভাবে 3 কে শেষে নিলে 18টা, অর্থাৎ বিজোড় সংখ্যাটা হবে তোমার 18 যোগ 18। ক্লিয়ার? এটা ছিল বিজোড় সংখ্যার হিসাব। যদি তুমি জোড় সংখ্যাটা বুঝে থাকো, বিজোড় সংখ্যাটা নিজে করতে পারবে। অলওয়েজ রিমেম্বার, সেক্ষেত্রে কিন্তু শূন্য আর শেষ রাখার সুযোগ নাই, বিজয় 3 নাম্বার স্টেপটা দরকার নেই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর 4 নাম্বারটা নেক্সট আমরা অন্য একটা স্লাইডে নিয়ে নেবো ইনশাল্লাহ, এবং নেক্সট উইকসে তোমাদের সাথে যে ক্লাসগুলো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে করবো, সেটা হলো আমরা যেমন ওয়ার্ডের, যেমন বাংলাদেশ ওয়ার্ডটা থেকে বলা হলো যেখান থেকে 4টা বর্ণ নিয়ে কত রকমের সাজানো যায়। বলা হলো ডিগ্রি শব্দটার ভিতরে 6টা বর্ণ আছে, সেখান থেকে 4টা নিয়ে কত রকমের সাজানো যায়। এরকম যে অ্যারেঞ্জমেন্ট, আমরা এই টাইপের অ্যারেঞ্জমেন্ট দেখব, এবং একই সাথে ডিজিটের 1-2টা প্রবলেম বাকি আছে, সেটা শেষ করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আমি এই চ্যাপ্টারে আরও 2টা ক্লাসে থাকবো। আমরা আর 2টা ক্লাস যদি করি, তাহলে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের যত রকমের শিক্ষণফল আছে আমি প্রত্যেকটা টাচ করতে পারবো ইনশাল্লাহ, এবং তোমাদের অবশ্যই এটা হেল্পফুল হবে বা নিজের কাজে লাগবে। আশা করি তোমরা বাসায় যে যেখানে থাকো বা আছো, স্বাস্থ্যবিধি মেনে নিজ গৃহে থেকে প্রতিদিনের মতো প্র্যাকটিসটা করবে, এবং এতে তোমরা অবশ্যই উপকৃত হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।